আমার বয়স তখন 11-12 বৎসর। আমি মধুপুরে আমার এক চাচার বাড়িতে বেড়াতে গেছি, চাচাতো বোনের বিয়েতে। চাচাতো বোনটির নাম হচ্ছে অনুফা, খুবই ভালো মেয়ে। কিন্তু চাচা বিয়ে ঠিক করেছেন একটা বাজে ছেলের সঙ্গে। ছেলের প্রচুর জায়গাটাগে আছে, কিন্তু কিছুই করে না, দেখতেও বাজে, দাঁত উঁচু, মুখে বসন্তের দাগ, দারুণ বেটে। অনুফা আবার এই নিয়ে খুব মন খারাপ, প্রায়ই এই নিয়ে কাঁদে। আমি তাকে সান্ত্বনা টান্তনা দিতে চেষ্টা করি, কিন্তু আমি নিজেই একটা বাচ্চা মেয়ে, তাকে কি সান্ত্বনা দেব? তবে আমার সঙ্গে অনুফা আবার খুব ভাবছিল, আমাকে অনেক গোপন কথা টাথা বলতো। যাই হোক, গায়ে হলুদের দিন খুব রং খেলা হলো। আমাদের ওদিকে রং খেলা হচ্ছে উঠোনে কাদা ফেলে তাতে বড়াগড়ি খাওয়া। সারা দিন রং খেলে কাদা মেখে সবাই ভূত হয়ে গেছি। ঠিক করা হলো সবাই মিলে নদীতে গোসল সেরে আসবে। চাচা অবশ্য আপত্তি করলেন, মেয়ে ছেলেরা নদীতে যাবে কি? চাচার আপত্তি অবশ্যই টিকল না। আমরা মেয়েরা সবাই দল বেঁধে নদীতে গোসল করতে গেলাম। বাড়ির থেকে অল্প কিছু দূরেই নদী। আমরা প্রায় 30-40 জন মেয়ে, খুব হইচই হচ্ছে। সবাই মিলে মহা আনন্দে পানিতে ঝাপাঝপি করছি। সেখানেও খুব কাদা ছোড়াছুড়ি শুরু হলো। ঠিক তখন একটা কাণ্ড হলো। মনে হলো একজন কে যেন আমার পা জড়িয়ে ধরেছে, নির্ঘাত কেউ তামাশা করছে। আমি হাসতে হাসতে বললাম, এই ভালো হবে না, ছাড় বলছি, ছাড়। কিন্তু যে পা ধরেছে সে ছাড়লো না। হঠাৎ মনে হলো সেই টেনে আমার পায়জামাটা খুলে ফেলতে চেষ্টা করছে। তখন আমি চিৎকার দিলাম। সবাই মনে করলো কোন একটা তামাশা হচ্ছে, কেউ কাছে এলো না। কিন্তু ততক্ষণে আমার পায়জামাটা খুলে ফেলেছে। আর এই সময় মিসির সাহেব বললেন, বুঝতে পারছি, তারপর কি হলো? সবার প্রথম অনুফা আবার ছুটে এসে আমাকে ধরলেন, তারপর অন্যরা ছুটে এসেলো। যে আমার পা জড়িয়ে ধরেছিল সে আমাকে শক্ত করে চেপে ধরে গভীর জলের দিকে টেনে নিতে লাগলো। তারপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান হবার পর শুনেছি ওরা আমাকে বহু কষ্টে টেনে পাড়ে তুলেছে এবং দেখেছে একটা মরা মানুষ আমাকে জড়িয়ে ধরে রেখেছে। ওই মরা মানুষটাকে গ্রামের লোকেরা নদীতে পাড়ে মাটি চাপা দিয়েছিল। সেই সব কিছু অবশ্যই আমি দেখিনি, শুনেছি, কারণ আমার কোনো জ্ঞান ছিল না। চাচা আমার চিকিৎসার জন্য আমাকে ঢাকা নিয়ে এসেছিলেন। সবাই ধরে নিয়েছিল আমি বাঁচবো না, কিন্তু বেঁচে গেলাম। এইটুকু আমার প্রথম ভয়ের গল্প। রানু গল্প শেষ করে পুরো 1 গ্লাস পানি খেল। মিসির আলী সাহেব বললেন, ওই লোকটিকে তুমি দেখনি? জি না। গ্রামের অন্যরা তো দেখেছে, কিরকম ছিল দেখতে? আমি জানি না, কাউকে জিজ্ঞেস করিনি, কেউ আমাকে কিছু বলেনি। এরপর কি তুমি কখনো তোমার চাচার বাড়ি গিয়েছিলে? জি না, কখনো যাইনি। আরেকটা কথা তুমি বলছিলে ওই লোকটি তোমার পায়জামা টেনে খুলে ফেলতে চেষ্টা করছিল। তোমাকে যখন টেনে তোলা হলো তখন কি পায়জামা পরনে ছিল? জি না, ছিল না। মিসির আলী সাহেব সিগারেট ধরিয়ে নিচু গলায় বললেন, আমার কেন জানি মনে হচ্ছে কোনো একটি জিনিস তুমি আমাকে বলনি, কিছু একটা বাদ দিয়ে গেছো। রান্নু জবাব দিল না। যে জিনিসটা বাদ দিয়েছো সেটা আমার শোনা দরকার। সেটা কি বলবে? অন্য আরেকদিন বলবো। ঠিক আছে, অন্য একদিন শুনবো। তোমাকে আসতে হবে না, আমি গিয়ে শুনে আসবো। রানু কিছু বলল না। মিসির আলী সাহেব কিছুক্ষণ ভুরু কুচকে থেকে হঠাৎ বললেন, যখন তুমি একা থাকো তখন কি কেউ তোমার সঙ্গে কথা বলে? হ্যাঁ, বলে। মিসির আলী খুব উৎসাহ বোধ করলেন। ব্যাপারটা গুছিয়ে বলো। মাঝে মাঝে কে যেন আমাকে নাম ধরে ডাকে। পুরুষদের গলায়? জি না, মেয়েদের গলায়। শুধু ডাকে, অন্য কিছু বলে না? জি না। এবং যে ডাকে তাকে কখনো দেখা যায় না? জি না। এটা প্রথম কখন হয়? অর্থাৎ প্রথম কখন শুনলে? নদীর ব্যাপারটা ঘটার আগেই? কতদিন আগে? আমার ঠিক মনে নেই। আচ্ছা, ঠিক আছে, আজ এই পর্যন্তই। রানুরা উঠে দাঁড়ালো। মিসির আলী ভারী গলায় বললেন, আবার দেখা হবে। রানু কিছু বলল না। মিসির আলী ওদের রিক্সা পর্যন্ত এগিয়ে দিতে এলেন। ওরা রিক্সায় উঠবার সময় তিনি হঠাৎ বললেন, রানু, যে তোমার পা জড়িয়ে ধরেছিল ওর নাম কি? ওর নাম জালালউদ্দিন। কি করে জানলি ওর নাম জালালউদ্দিন? রানু তাকিয়ে রইল, কিছু বলল না। মিসির আলী সাহেব বললেন, ঠিক আছে, পরে কথা হবে। রিকশায় ওরা দুজনে কোনো কথা বলল না। আনিসের একবার মনে হলো রানু কাঁদছে। সে সিগারেট ধরিয়ে সহজ স্বরে বলল, ভদ্রলোককে তোমার কেমন লাগলো রানু? ভালো, বেশ ভালো লোক। উনি আসলে কি করেন? উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন পার্ট টাইম টিচার, ক্লিনিক্যাল সাইকিয়াট্রি পড়ান। খুব জ্ঞানী লোক। ইউনিভার্সিটির টিচাররা এমন রোগা হয়
তা তো জানতাম না। আমার ধারণা ছিল তারা খুব মোটাসোটা হন। রানু শব্দ করে হাসল। আনিস বলল, আজ বাইরে খাওয়া দাওয়া করলে কেমন হয়? শুধু শুধু টাকা খরচ। তোমার গিয়ে রান্না চড়াতে হবে না, চলো না, কিছু পয়সা খরচ না হয় হোক। কোথায় খাবে? আছে আমার একটা চেনা জায়গা, নান রুটি আর কাবাব, কি বলো? মিসির আলি সাহেব দেখলেন তার ঘরের সামনে 4টি মেয়ে দাঁড়িয়ে আছে। কোনো টিউটোরিয়াল ক্লাস আছে নাকি? আজ বুধবার, টিউটোরিয়াল ক্লাস থাকার কথা নয়, তবে কে জানে, হয়তো নতুন রুটিন দিয়েছে। তিনি এখনো নোটিশ পাননি। এই, তোমাদের কি ব্যাপার? মেয়েগুলো জড়সড় হয়ে গেল। কি, তোমাদের সঙ্গে কোনো ক্লাস আছে? জি না স্যার। তাহলে কি, কিছু বলবে? স্যার, আপনি নোটিশ বোর্ডে একটা নোটিশ দিয়েছিলেন, সেই জন্য এসেছি। কিসের নোটিশ? তিনি ভুরু কোচকালেন। মেয়েগুলো মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। কি নোটিশ দিয়েছিলাম? স্যার, আপনি লিখেছেন কারো এক্সট্রা সেন্সরি পারসেপশনের ক্ষমতা আছে কিনা আপনি পরীক্ষা করে বলে দেবেন। মিসির আলি সাহেবের সমস্ত ব্যাপারটা মনে পড়ল। মাস দুয়েক আগে এরকম একটা নোটিশ দিয়েছিলেন ঠিকই, কিন্তু এই প্রথম 4 জনকে পাওয়া গেল যারা উৎসাহী, এবং সবকটিই মেয়ে। মেয়েগুলো রোগা, তার মানে কি অকাল্টের ব্যাপারে রোগা মেয়েরাই বেশি উৎসাহী? তিনি মনে মনে একটা নোট তৈরি করলেন, এবং তৎক্ষণাৎ তার মনে হল বিষয়টি ইন্টারেস্টিং। একটা সার্ভে করা যেতে পারে। এসো, তোমরা এসো, ঘরে এসো। তোমরা তাহলে জানতে চাও তোমাদের ইএসপি আছে কি না? মেয়েগুলো কথা বলল না, যেন একটু ভয় পাচ্ছে। মুখ সবারই শুকনো। এই, বসো তোমরা, চেয়ারে আরাম করে বসো। ওরা বসল। মিসির আলি সাহেব একটা সিগারেট ধরালেন। নিচু গলায় বললেন, সব মানুষের মধ্যেই ইএসপি কিছু পরিমাণ থাকে। টেলিপ্যাথির কথাই ধরো, তোমাদের নিজেদেরই হয়তো এ বিষয়ে অভিজ্ঞতা আছে। সহজ উদাহরণ হচ্ছে, ধরো একদিন তোমাদের কারো মনে হলো আজ অমুকের সাথে দেখা হবে। যার সঙ্গে দেখা হবার কথা মনে হচ্ছে সে কিন্তু এখানে থাকে না, থাকে চিটাগাং, কিন্তু সত্যি সত্যি দেখা হয়ে গেল। কি হয় না এরকম? মেয়েগুলো কথা বলল না। এর মধ্যে একজন রুমাল দিয়ে কপাল মুছতে লাগলো। মেয়েটি ঘামছে, নার্ভাস হয়ে পড়ছে মনে হয়, নিশ্চয়ই ব্লাড প্রেশার বেড়ে গেছে। মিসির আলি বিস্মিত হলেন। নার্ভাস মেয়েটির দিকে তাকিয়ে বললেন, এই বিষয়ে চর্চা এখনো বিজ্ঞানের পর্যায়ে পড়ে না। বেশিরভাগ সিদ্ধান্তই অনুমানের ওপর। তবে আমেরিকায় একটা ইউনিভার্সিটি আছে, ডিউক ইউনিভার্সিটি। ওরা কিছু কিছু এক্সপেরিমেন্টাল কাজ শুরু করেছে। মুশকিল হচ্ছে ফলাফল সবসময় রিপ্রোডিউসেবল নয়। মিসির আলি সাহেব ড্রয়ার খুলে 10টি চৌকো কার্ড টেবিলে বিছিয়ে দিলেন। হাসি মুখে বললেন, পরীক্ষাটি খুব সহজ। এই কার্ডগুলোতে বিভিন্ন রকম চিহ্ন আছে, যেমন ধরো ক্রস, স্কয়ার, ত্রিভুজ, বিন্দু। কোনটিতে কি আছে সেটা অনুমান করতে চেষ্টা করবে। 2-1বার কাকতালীয়ভাবে মিলে যাবে, তবে ফলাফল যদি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট হয় তাহলে বুঝতে হবে তোমাদের ইএসপি আছে। এখন এসো দেখে, কে প্রথম বলবে? তোমার কি নাম? নীলুফার। হ্যাঁ নীলুফার, তুমি প্রথম চেষ্টা করো। যা মনে আসে তাই বলো। আমার কিছু মনে আসছে না। তাহলে অনুমান করে বলো। মেয়েটি ঠিক মতো বলতে পারল না, তার সঙ্গীরাও না। মিসির আলি হাসতে হাসতে বললেন, না, তোমাদের কারও কোনো ইএসপি নেই। ওরা যেন তাতে খুশি হল। মিসির আলি গম্ভীর গলায় বললেন, না থাকাই ভালো। আধুনিক মানুষদের এসব ভাগতে নেই, এতে অনেক রকম জটিলতা হয়। কি জটিলতা? আছে আছে। বলুন না স্যার। মিসির আলি লক্ষ্য করলেন নীলুফার নামের মেয়েটি কথা বলছে, স্পষ্ট সতেজ গলা। অন্য আরেক দিন বলবো, আজ তোমরা যাও। এমন কিছু কি স্যার আছে যা করলে ইএসপি হয়? লোকজন বলে প্রেমে পড়লেও এই ক্ষমতাটা অসম্ভব বেড়ে যায়। আমি ঠিক জানি না। তোমরা যদি কখনো প্রেমে পড়ো তাহলে এসো, পরীক্ষা করে দেখব। কথাটা বলেই মিসির আলি অপ্রস্তুত বোধ করলেন। ছাত্রীদের এটা বলা ঠিক হয়নি। কথাবার্তায় তার আরও সাবধান হওয়া উচিত। এরকম হালকা ভঙ্গিতে কথা বলা ঠিক হচ্ছে না। স্যার, আমরা যাই। আচ্ছা ঠিক আছে, দেখা হবে। মিসির আলি নিচের টিচার্স লাউঞ্জে চা খেতে এলেন। বেলা প্রায় 3টে।
লাউঞ্জে লোকজন নেই। পলিটিক্যাল সায়েন্সের রশিদ সাহেব এক কোনায় বসেছিলেন। তিনি অস্পষ্ট স্বরে ডাকলেন, এই যে মিসির সাহেব, অনেকদিন পর মনে হয় এলেন এদিকে, চা খাবেন? কে যেন বলছিল আপনি নাকি ভূতে ধরা সারাতে পারেন, ঠিক নাকি? জি না, আমি ওঝা নই। রাগ করলেন নাকি? আমি কথার কথা বললাম। না, রাগ করব কেন? আচ্ছা মিসির আলী সাহেব, আপনি ভূত বিশ্বাস করেন? না। রশিদ সাহেব উৎসাহিত হয়ে উঠিলেন। আত্মায় বিশ্বাস করেন? না ভাই, আমি একজন নাস্তিক। আত্মা নেই এই জিনিসটা কি প্রমাণ করতে পারবেন? কি কি যুক্তি আছে আপনার হাতে? মিসির আলী একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। রশিদ সাহেব বললেন, আত্মা যে আছে এর পক্ষে বিজ্ঞানীদের কিছু চমৎকার যুক্তি আছে। থাকলে তো ভালোই। বিজ্ঞানীরা জড় জগৎ বাদ দিয়ে আত্মাটাত্মা নিয়ে উৎসাহী হলেই কিন্তু ঝামেলা। রশিদ সাহেব, আমার মাথা ধরেছে, এ নিয়ে আর কথা বলতে চাই না, কিছু মনে করবেন না। মিসির আলী চা না খেয়েই উঠে পড়লেন। তার সত্যি সত্যি মাথা ধরেছে, প্রচণ্ড ব্যথা, বড় রকমের কোনো অসুখের একটা পূর্ব লক্ষণ। নীলু ইউনিভার্সিটি থেকে ফিরে এসে দেখে তার বিছানার উপর চমৎকার একটি প্যাকেট পড়ে আছে। ব্রাউন কাগজে মরা প্যাকেটে গোটা গোটা করে তার নাম লেখা। নীলুর বুক কেঁপে উঠল। বিলুর চোখে পড়েনি তো? বিলুর খুব খারাপ অভ্যেস আছে, অন্যের চিঠি খুলে খুলে পড়বে, হাসাহাসি করবে। নীলু দরজা বন্ধ করেই প্যাকেটটি খুলল। ছোট্ট চিঠি, কিন্তু কি চমৎকার করেই না লেখা, কল্যাণী আসু, ইচ্ছা করেই তোমাকে আমি কম লিখি। তোমার চিঠি পড়ে পড়ে খুব মায়া জন্মে যায়। এ বয়সে আমার আর মায়া বাড়াতে ইচ্ছা করে না, মায়া বাড়ালেই কষ্ট পেতে হয়। আরেকটি সামান্য উপহার পাঠালাম, গ্রহণ করলে খুব খুশি হব। আহমেদ সাবেত। উপহারটি বড় সুন্দর, নীল রঙের একটি ডায়েরি, অসম্ভব নরম প্লাস্টিকের কাভার, যেখানে ছোট্ট একটি শিশুর ছবি। পাতাগুলো হালকা গোলাপি, প্রতিটি পাতায় সুন্দর সুন্দর 2 লাইনের কবিতা। ডায়েরিটির প্রথম পাতায় ইংরেজিতে লেখা, আই উইশ আই কুড বি 18 অ্যাগেন, এস। পড়তে গিয়ে কেন জানি নীলুর চোখে জল এলো। একজন সম্পূর্ণ অজানা অচেনা মানুষের জন্যে মন কেমন করতে লাগল। লোকটি দেখতে কেমন কে জানে, সুন্দর নয় নিশ্চয়ই, বয়স্ক মানুষ, হয়তো চুলটুল পেকে গেছে, তাতে কিছু যায় আসে না। মানুষের বয়স হচ্ছে তার মনে। মন যতদিন কাঁচা থাকে ততদিন মানুষের বয়স বাড়ে না। এই লোকটির মন অসম্ভব নরম, শিশুর মতো নরম। নীলুর মনে হলো এই লোকটি স্বামী হিসেবে অসাধারণ ছিল। তার স্ত্রীকে সে নিশ্চয়ই সমস্ত হৃদয় দিয়ে ভালোবেসেছে। নীলু রাতের বেলা দরজা বন্ধ করে দীর্ঘ একটা চিঠি লিখল। আপনি এমন কেন? নিজের কথা তো কিছুই লেখেননি, অথচ আমি আমার সমস্ত কথা লিখে বসে আছি। তবু মনে হয় সব বুঝি লেখা হলো না, অনেক কিছু বুঝি বাকি রয়ে গেল। আপনি আমাকে এত সুন্দর সুন্দর উপহার দিয়েছেন, কিন্তু আমি তো আপনাকে কিছুই দিইনি। আমার কিছু একটা দিতে ইচ্ছে করে, কিন্তু আমি তো জানি না আপনি কি পছন্দ করেন। আচ্ছা, আপনি কি টাই পরেন? তাহলে লাল টকটকে একটা টাই আপনাকে দিতে পারি। জানেন, পুরুষ মানুষের এই একটি জিনিসই আমি পছন্দ করি। কিন্তু হয়তো আপনি টাই পরেন না, ঢিলে ঢালা ধরনের মানুষদের মতো চাদর গায়ে দেন। আপনার সম্পর্কে আমার খুব জানতে ইচ্ছে করে। একদিন আসুন না আমাদের বাসায়, 1 কাপ চা খেয়ে যাবেন। জানেন, আমি খুব ভালো চা বানাতে পারি। অন্য কেউ চা বানিয়ে দিলে আমার বাবা খেতে পারেন না, সব সময় আমাকে বানাতে হয়। গত রোববারে কি হলো জানেন? রাত 3টায় বাবা আমাকে ডেকে তুলে বললেন, মা 1 কাপ চা বানাতো, বড্ড চায়ের তৃষ্ণা পেয়েছে। আপা, দরজা বন্ধ করে কি করছো? নীলু অপ্রস্তুত হয়ে দরজা খুলল। বিলু দাঁড়িয়ে আছে, সন্দেহজনকভাবে তাকাচ্ছে। কি করছিলে? কিছু করছিলাম না। বিলু বিছানায় এসে বসল। আপা, তোমার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছি। কি পরিবর্তন? অস্থির অস্থির ভাব, লক্ষণ ভালো না আপা। বলো তা কি হয়েছে? কি আবার হবে? তোর শুধু উল্টো পাল্টা কথা। কিছু একটা হয়েছে আপা, আমি জানি। কি যে বলিস! আমার কাছে লুকোতে পারবে না আপা, আমার চোখে ফাঁকি দেওয়া মুশকিল। যা ভাগ, পাকামো করিস না। বিলু দাঁড়ালো, কাপড় ছাড়তে ছাড়তে বলল, রানু আপাকেও আমি বললাম তোমার পরিবর্তনের কথা, তারও ধারণা তুমি কারো প্রেমে পড়েছ। হু, আমার তো খেয়ে দিয়ে কাজ নেই, তাছাড়াও প্রেমটা আমার সঙ্গে করবে কি? চেহারার এই তো অবস্থা। খারাপ অবস্থাটা কি? রংটাই তো ময়লা, এছাড়া আর কি? নীলু ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল।
নিঃশ্বাস ফেলছো কেন আপা? নিজের চেহারা সম্পর্কে তোমার এমন খারাপ ধারণা থাকা উচিত না। সবাই তো আর রানু আপার মতো হয় না, হওয়া উচিত নয়। উচিত নয় কেন? সুন্দরী মেয়েদের অনেক রকম প্রবলেম থাকে। কি প্রবলেম? রানু আপার মাথা খারাপ সেটা তুমি জানো? কি বলছো এসব? ঠিকই বলছি। আকবরের মা একদিন দুপুরে কি জন্যে যেন গিয়েছিল, শুনি রানু আপা নিজে মনে আসছে এবং কথা বলছে। তাই নাকি? হ্যাঁ, কথাগুলো বলছে বা দুই রকম গলায়। আকবরের মা প্রথম ভেবেছিল কেউ হয়তো বেড়াতে এসেছে, শেষে ঘরে ঢুকে দেখে কেউ নেই। সত্যি? রহমান সাহেবের স্ত্রী বললেন একদিন নাকি আনিস সাহেব গভীর রাতে রহমান সাহেবকে ডেকে নিয়ে গেলেন, তার স্ত্রীর খুব অসুখ। এই কথা বলে। রহমান সাহেব গিয়ে দেখেন অসুখ তাচুক কিচ্ছু নেই, দিব্যি ভালো মানুষ। নীলু মৃদু স্বরে বলল, রানীর মতো সুন্দরী হলে আমি পাগল হতো রাজি। বিলু হেসে ফেলল, হাসতে হাসতে বলল, কথাটা ঠিক বলেছ আপা। রানু প্রসঙ্গে পাওয়া সব তথ্য লিখে রাখবার জন্যে মিসির আলী সাহেব মোটা একটা খাতা কিনে এনেছেন। খাতাটির প্রথম পাতায় লেখা একজন মানসিক রোগীর পর্যায়ক্রমিক মনোবিশ্লেষণ। দ্বিতীয় পাতায় কিছু ব্যক্তিগত তথ্য, যেমন নাম রানু আহমেদ, বয়স 17 বৎসর, রূপবতী, বৈবাহিক অবস্থা বিবাহিতা, 13 মাস আগে বিয়ে হয়, স্বাস্থ্য রুগ্ন, ওজন 80 পাউন্ড, স্বামী আনিফ আহমেদ, দ্য জেনিথ ইন্টারন্যাশনালের ডিউটি অফিসার, বয়স 37, স্বাস্থ্য ভালো। তৃতীয় পাতার হেডিংটি হচ্ছে অডিটরি হ্যালোসিনেশন। এর নিচে লাল কালি দিয়ে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন আঁকা। এই পাতায় অনেক কিছু লেখা হয়েছে, আবার কাটাকুটিও করা হয়েছে, কেন মিসির আলী সাহেব মনস্থির করতে পারছেন না কি লিখবেন। দুটি লাইন শুধু পড়া যায়। লাইন দুটির নিচে লাল কালি দিয়ে দাগ দেওয়া। মেয়েটির অডিটরি হ্যালোসিনেশন হচ্ছে সে একা থাকাকালীন শুনতে পায় কেউ তাকে ডাকছে। পরের কয়েকটি পাতায় রানুর সঙ্গে তার প্রথম সাক্ষাতের খুঁটিনাটি প্রতিটি বিষয় লেখা আছে। এই পাতাগুলো পড়লেই বোঝা যায় মিসির আলী নামার এই লোকটির স্মৃতিশক্তি অসাধারণ। অতি তুচ্ছ ব্যাপারগুলোও লেখা আছে, যেমন এক জায়গায় লেখা মেয়েটি বেশ কয়েকবার শাড়ির আঁচল টেনেছে, দুবার শব্দ করে আঙুল ফুটিয়েছে। আমি লক্ষ্য করলাম মেয়েটি পানি খেলো মাথা নিচু করে, বেশ খানিকটা নিচু করে, যেন পানি পান করার ব্যাপারটি সে আড়াল করতে চায়। নদীতে গোসলের গল্পটি লেখা আছে। গল্পের শেষে বেশ কিছু প্রশ্ন করা আছে, এমন একজন মৃত মানুষ পানিতে ভেসে থাকবে, ডুবে থাকবে না। গল্পে মৃত মানুষটি ডুবে ডুবে চলার কথা আছে, এরকম থাকার কথা নয়। পাজামা খুলে ফেলার কথা আছে। কিশোরীরা সাধারণত সপ্তগিঁটিতে পাজামা পরে, গিট খুলতে হলে ফিতা টানতে হবে। ওই মানুষটি কি ফিতা টেনেছিল না পাজামাটাই টেনে নামিয়েছে? মৃত লোকটির কি কোনো পোস্টমর্টেম হয়েছিল? তার আনুমানিক বয়স কত ছিল? প্রথম অসুস্থতার সময় মেয়েটি কি ঘুমের মধ্যে কোনো কথাবার্তা বলতো? কি বলতো? মেয়েটি বলল লোকটির নাম জালাল উদ্দিন। কিভাবে বলল? লোকটির নাম তো জানার কথা নয়। নাকি পরে শুনেছে? জালাল উদ্দিন জাতীয় নামের কারোর সঙ্গে এই মেয়েটির কি পূর্ব পরিচয় ছিল? প্রশ্নের শেষে 3টি মন্তব্য লেখা আছে। মন্তব্যগুলো সংক্ষিপ্ত। প্রথম মন্তব্য, মেয়েটি যে ঘটনার কথা বলেছে তা বিশ্বাসযোগ্য নয়। দ্বিতীয় মন্তব্য, এই ঘটনা যেসব ব্যক্তি প্রত্যক্ষ করেছে তাদের সঙ্গে প্রথমে আলাপ করতে হবে। দ্বিতীয় মন্তব্যটি লাল কালির আন্ডারলাইন ও পাশে লেখা অত্যন্ত জরুরি। তৃতীয় মন্তব্য, মেয়েটির অবশ্যই কিছু পরিমাণে এক্সট্রা সেন্সারি পারসেপশন আছে। সে কার্ডের সব কটি চিহ্নব্য সঠিকভাবে বলতে পেরেছে। আমি এরকম আগে কখনো দেখিনি। এই বিষয়ে আমার ধারণা হচ্ছে মানসিকভাবে অসুস্থ রোগীদের এই দিকটি উন্নত হয়ে থাকে। আমি এর আগেও যে কটি অসুস্থ মানুষ দেখেছি তাদের সবার মধ্যে এই ক্ষমতাটি কিছু পরিমাণে লক্ষ্য করেছি। দি জার্নাল অব প্যারাসাইটোলজি 3য় ভলিউমে 1973 এ প্রসঙ্গে রিভিউ পেপার আছে। অথর জন নান এবং এফ টলম্যান। সোহাগী হাই স্কুলের হেডমাস্টার সাহেব দারুণ অবাক হলেন। রানুর ব্যাপারে খোঁজ খবর করার জন্য এক ভদ্রলোক এসেছেন, এর মানে কি? অতদিন আগে কি হয়েছিল না হয়েছিল তা কি এখন আর কারো মনে আছে? আর মনে থাকলেও এই সব ব্যাপার নিয়ে এখন ঘাটাঘাটি করাটা বোধহয় ঠিক নয়। কিন্তু যে ভদ্রলোক এসেছেন তাকে মুখের উপর না বলতেও বাধছে। ভদ্রলোক হাজার হলেও বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, মানি লোক। তাছাড়া এত দূর এসেছেন নিশ্চয়ই কোনো কারণ আছে। মুখে বলছেন রানু অসুস্থ এবং তিনি রানুর একজন চিকিৎসক, কিন্তু এটা ঠিক বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। কারণ মাসখানেক আগেই রানুকে তিনি দেখে এসেছেন, কিছু মাত্র অসুস্থ মনে হয়নি। আজ হঠাৎ এমন কি হয়েছে যে
ঢাকা থেকেই ভদ্রলোককে আসতে হলো। রানুর কি হয়েছে বললেন? মানসিকভাবে অসুস্থ। আমি তো সেদিনই তাকে দেখে এলাম। যখন দেখেছেন তখন হয়তো সুস্থই ছিল। কি জানতে চান আপনি বলেন? নদীতে গোসলের সময় কি ঘটেছিল সেটা বলেন। সেসব কি আর এখন মনে আছে? ঘটনাটা বেশ সিরিয়াস এবং নিশ্চয়ই আপনাদের মধ্যে বহুবার আলোচিত হয়েছে, কাজেই মনে থাকার কথা। আপনার যা মনে আসে তাই বলেন। হেডমাস্টার সাহেব গম্ভীর স্বরে ঘটনাটা বললেন। রানুর গল্পের সঙ্গে তার গল্পের কোনো অমিল লক্ষ্য করা গেল না। শুধু ভদ্রলোক বললেন, মেয়েরা গোসল করতে গিয়েছিল দুপুরে, সন্ধ্যায় নয়। পায়জামা খোলার ব্যাপারটি বলেন। পায়জামাটা কি পাওয়া গিয়েছিল? আপনি কি বলছেন বুঝতে পারছি না। রানু বলছিল নদীতে গোসল করবার সময় সেই মরা মানুষটি তার পায়জামা খুলে ফেলে। আরে না না, কি বলেন? ওর পরনে পায়জামা ছিল? হ্যাঁ, থাকবে না কেন? আপনার ঠিক মনে আছে তো? মনে থাকবে না কেন? পরিষ্কার মনে আছে। আপনি অন্য সবাইকেও জিজ্ঞেস করে দেখতে পারেন ওই মরা মানুষটি সম্পর্কে কি জানেন। কিছুই জানি না রে ভাই। থানায় খবর দিয়েছিলাম। থানা হচ্ছে এখান থেকে 10 মাইল। সেই সময় যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না। থানাওয়ালারা আসে 2 দিন পরে। লাশ তখন পচে গলে গিয়েছে, শিয়াল কুকুর কামড়াকামড়ি করছে। থানাওয়ালারা এসে আমাদের লাশ পুঁতে ফেলতে বলে। আমরা নদীর ধারেই গর্ত করে পুঁতে ফেলি। আচ্ছা, ওই লাশটি তো উলঙ্গ ছিল, ঠিক না? জি না, ঠিক না। হলুদ রঙের একটা প্যান্ট ছিল আর গায়ে গেঞ্জি ছিল। মিশ্রারি ভুরু কুঞ্চিত হলো। আপনার ঠিক মনে আছে তো ভাই? আরে, এটা মনে না থাকার কোনো কারণ আছে? পরিষ্কার মনে আছে। লাশটি কি বুড়ো মানুষের ছিল? জি না, জোয়ান মানুষের লাশ। আর কিছু মনে পড়ে? আর কিছু তো নেই মনে পড়ার। আপনার ওই মেয়েটির সঙ্গে কথা বলতে চাই, অনুপা যার নাম। শুনেছি ও শ্বশুরবাড়ি কাছেই, হলুন ঘাটায়। আপনি যেতে চান হলুন ঘাটা? জি। কখন যাবেন? আজকেই যেতে পারি। কত দূর এখান থেকে? 15 মাইল। বেবি ট্যাক্সি করে যেতে পারেন। রাতে ফিরে আসতে পারবো? তা পারবেন। বেশ, তাহলে আপনি আমাকে ঠিকানা দিন। দেব। বাড়িতে চলেন, গিয়ে খাওয়া দাওয়া করেন। আমি হোটেল থেকে খেয়ে দিয়ে এসেছি। তা কি হয়, অতিথি মানুষ। আসুন আসুন। ভদ্রলোক বাড়িতে নিয়ে গেলেন ঠিকই, কিন্তু বড়ই গম্ভীর হয়ে রইলেন। মাথার উপর হঠাৎ এসে পড়া উপদ্রবে তাকে যথেষ্ট বিরক্ত মনে হলো। ভালো করে কোনো কথাই বললেন না। অকারণে বাড়ির একজন কামলার উপর প্রচণ্ড হম্বিথম্বি শুরু করলেন। কিন্তু অনুপার বাড়িতে সম্পূর্ণ ভিন্ন ব্যাপার ঘটল। মেয়েটি আদর যত্নের একটা মেলা বাঁধিয়ে ফেলল। মিসির আলী অবাক হয়ে দেখলেন মেয়েটির স্বামী সন্ধ্যাবেলাতেই জাল নিয়ে পুকুরে নেমে গেছে। অনুপা পরিচিত মানুষের মতো আদুরে গলায় বলল, রাতে ফিরবেন কি? কাল সকালে যাবেন। লোকজন মিসির আলীকে দেখতে এলো। এরা বেশ সম্পূর্ণ গৃহস্থ। মেয়েটিও মনে হয় বেশ ক্ষমতা নিয়ে আছে। সবাই তার কথা শুনছে। ঘণ্টাখানাকের মধ্যে তাকে গোসলের জন্য গরম পানি করে দেওয়া হলো। একটা বাটিতে নতুন একটা গায়ে মাখা সাবান, মোড়কটি পর্যন্ত ছেঁড়া হয়নি। বাংলা ঘরে নতুন চাদর বিছিয়ে বিছানা করা হলো। মেয়েটির বৃদ্ধ শ্বশুর একটি ফর্সি হুক্কাও এনে দিলেন এবং বারবার বলতে লাগলেন খবর না দিয়ে আসার জন্য ঠিকমতো খাতির যত্ন না করতে পেরে তিনি বড়ই শর্মিন্দা। তবে যদি কালকের দিনটা থাকেন তাহলে তিনি হরিণঘাটার বিখ্যাত মাগুর মাছ খাওয়াবেন। খাওয়াতে না পারলে তিনি বাপের বেটা না, ইত্যাদি ইত্যাদি। মিসির আলী সত্যি একদিন থেকে গেলেন। মিসির আলী সাহেব এরকম কখনো করেন না। রানু মৃদুস্বরে বলল, ভেতরে আসবো? এসো রানু, এসো। গল্প করতে এলাম। খুব ভালো করেছ। নীলু উঠে গিয়ে রানুর হাত ধরল। রানু বলল, তুমি কাঁদছিলে নাকি? চোখ ভেজা। নীলু কিছু বলল না। রানু বলল, এত কিসের দুঃখ তোমার যে দুপুরবেলায় কাঁদতে হয়? তোমার বুঝি কোনো দুঃখ টুক্ষ নেই? ওহো, আমি খুব সুখী। রানু হাসতে লাগল। নীলু হঠাৎ গম্ভীর হয়ে বলল, তুমি বলেছিলে একটা খুব অদ্ভুত কথা আমাকে বলবে। বলেছিলাম নাকি? হ্যাঁ, আজ সেটা বলতে হবে। তারপর আমি আমার একটা অদ্ভুত কথা বলবো। হাসছো কেন রানু? তোমার অদ্ভুত কথাটা আমি জানি, এই জন্য হাসছি। কি আবোল তাবোল বলছো? তুমি জানবে কি? জানি, কিন্তু জানলে বলো তো। তোমার একজন প্রিয় মানুষ তোমার সঙ্গে দেখা করতে রাজি হয়েছে, ঠিকটা? নীলু দীর্ঘ সময় কোনো কথাবার্তা বলল না। রানু বলল, কি ভাই, বলতে পারলাম তো? হ্যাঁ, পেরেছ। ও কি বাসায় আসবে? বলবো তোমাকে। তার আগে তুমি বলো, তুমি কি করে জানলে? বিলু তোমাকে বলেছে? কিন্তু বিলু তো কিছু জানে না। আমাকে কেউ কিছু বলেনি। তাহলে তুমি জানলে কি করে? আমি স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখেছি মানে? মাঝে মাঝে আমি স্বপ্ন দেখি। সেগুলো স্বপ্নও নয়, তবে অনেকটা স্বপ্নের মতো। সেগুলো সব সত্যি। গত রাতের স্বপ্নে দেখলাম তুমি একটি চিঠি পেয়ে খুব খুশি। সেই চিঠিতে একটা লাইন লেখা আছে যার মানে হচ্ছে তোমার সঙ্গে আমার দেখা হবে বা এরকম কিছু।
এইসব কি তুমি সত্যি সত্যি বলছো রানু? হ্যাঁ, কবিতার সঙ্গে তোমার দেখা হবে আজ বিকেলে। আমি নিউ মার্কেটের বইয়ের দোকানের সামনে একটা সবুজ রুমাল হাতে দাঁড়িয়ে থাকব, তিনি আমাকে খুঁজে বের করবেন। বাহ, খুব মজার ব্যাপার তো। রানু হাসতে লাগলো। একসময় হাসি থামিয়ে গম্ভীর গলায় বলল, শুধু গল্প উপন্যাসেই এসব হয়, বাস্তবে প্রথম দেখছি। তোমার ভয় করছে না? ভয় করবে কেন? তোমার কিন্তু নীলু ভয় করছে, আমি বুঝতে পারছি, বেশ ভয় করছে, করছে না? না, রানু ইতস্তত করে বলল, ইচ্ছা করলে তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যেতে পারো, আমি দূরে থাকবো। থাক, দূরে দাঁড়িয়ে থাকতে হবে না। মনে হলো নীলু রানুর কথাবার্তা সহজভাবে নিতে পারছে না, তার চোখ মুখ গম্ভীর। রানু বলল, কি নেবে? না, আমার একা যাবার কথা, একাই যাব। আর যদি গিয়ে দেখো খুব বাজে ধরনের একটা লোক, তখন কি করবে? বাজে ধরনের লোক মানে? অর্থাৎ যদি গিয়ে দেখো দাঁত পড়া চুল বাঁকা এক বুড়ো, তোমার কি সেরকম মনে হচ্ছে? রানু মাথা দুলিয়ে হাসল, কিচ্ছু বলল না। নীলুকে দেখে মনে হলো রানুর ব্যবহারে সে বেশ বিরক্ত হচ্ছে। দুটো বাজতে সে বলল, এবার তুমি যাও, আমি সাজগোজ করব। এখনই? 4টে বাজতে তো দেরি আছে। তোমার মতো সুন্দরী তো আমি না, আমাকে সময় নিয়ে সাজতে হবে। রানু উঠে পড়ল। নীলু সত্যিই সাজতে বসল, কিন্তু কি যে হয়েছে, তার চোখে পানি এসে কাজল ধুয়ে যাচ্ছে। আইল্যাশ পরার ইচ্ছা ছিল, কিন্তু একা একা পরা সম্ভব নয়। অনেক বেছে টেছে একটা শাড়ি পছন্দ করল, সাদার ওপর নীলের একটা প্রিন্ট, আগে সে কখনো পরেনি।